আজকে টপিক হচ্ছে সমাস। সমাসটা অ্যাকচুয়ালি অনেকটা বড় একটা চ্যাপ্টার। সো আজকে আমি সমাসের একটা ভাগ করাবো এবং আই থিঙ্ক এটা ক্লাসটা শেষ করতে আমার 2 কি 3টে ক্লাস লাগবে। তো দেখা যাক স্টার্ট করছি কতটা কি হয়। তো ফার্স্ট হচ্ছে সমাস কি, সমাস কথার অর্থ কী। সমাস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংক্ষেপ বা মিলন, মানে কোনো কিছুকে ছোট করে সংক্ষিপ্ত করা বা অনেকগুলো শব্দের মিলন ঘটানো, এটা হচ্ছে সমাস শব্দের অর্থ। তবে ব্যাকরণের পরিভাষায় যদি বলি তাহলে মিলন বলতে পরস্পর সম্পর্কযুক্ত দুই বা তার বেশি পদ, মানে কতগুলো পদ পরস্পর সংযুক্ত হয়ে। যেমন আমি যদি বলি নীল আকাশ, ঠিক আছে, তো এই নীল আকাশকে আমি একসাথে ছোট করে সংক্ষেপে কি বলতে পারি, নীল আকাশ। নীলাকাশ মানে আটা এখানে নেই। তো এই যে নীলাকাশ, এটা কি করলাম আমি, না দুই বা তার বেশি পদকে একটা সংক্ষিপ্ত বা ছোট আকারে প্রকাশ করলাম, বা দুটো শব্দের আমি এখানে মিলন ঘটালাম, এটাই হচ্ছে সমাস। তো সমাস আমাদের কেন প্রয়োজন, না সমাসের প্রয়োজনীয়তা অনেকগুলো, একটু ছোট ছোট করে বলে দিই। ফার্স্ট হচ্ছে যে সমাস বাক্যকে ছোট করে, দেখতেই পাচ্ছ একটা ছোট শব্দকে বা মানে একটা বড় শব্দকে বা বড় বাক্যকে ছোট করে এক কথায় প্রকাশ করা যায় অল্প কথায়। ভাব বিনিময় করতে সহজ হয়, সমাসের দ্বারা আমরা ভাব বিনিময় করতে আমাদের অনেক সহজ হয়, এবং এটা পদকে কী করে, শ্রুতিমধুর করে, মানে শুনতে খুব ভালো লাগে, আর নতুন নতুন শব্দ গঠন করে। এগুলো হচ্ছে সমাসের প্রয়োজনীয়তা। সমাস দুই বা তার বেশি পদকে একত্রিত করে যেহেতু সংক্ষিপ্ত ঘটায়, যেমন আমি আরেকটা বলছি, দেখো, সিংহ চিহ্নিত আসন। এত বড়টা না বলে আমি এটাকে শর্টে কি বলতে পারি, সিংহ চিহ্নিত আসনকে আমি বলতে পারি সিংহাসন, তাই তো। এটাই হচ্ছে সমাস। তো এই সমাসের কিছু পদ থাকে, সেই পদগুলো কি কাকে বলে সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট যেটা পদ সমাসের, সেটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ কাকে বলে, সমস্ত পদ হচ্ছে সমস্ত কথার অর্থ কি, সমস্ত বা পুরোটা, তাই তো, পুরোটা যখন বোঝায়। তো দুই বা তার বেশি পদের মিলনে যখন একটা নতুন পদ গঠিত হয়, যেমন আমি ধরো বললাম নব এবং যৌবন। তো এখানে এটা সমস্ত পদ কেন হলো, না এখানে কি হচ্ছে, দুটো পদ আছে, দেখো, নব একটা পদ, যৌবন একটা পদ। এটাকে আমি নব যৌবনটাকে একসাথে মানে নব ও যৌবন না বলে আমি বলছি নব যৌবন। এই যে একসাথে আমি দুটো পদকে মেলাচ্ছি, মিলিয়ে একটা টোটাল একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, এটাই হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ হচ্ছে যেখানে দুই বা তার বেশি পদ মিলিত হয়ে একটা মানে নতুন শব্দ তৈরি করে। যেমন ধরো জন মানব, জন কথার একটা অর্থ আছে, মানব কথার একটা অর্থ আছে, দুটো মিলিয়ে কি হচ্ছে, জনমানব হচ্ছে। তাহলে সমস্ত পদ কাকে বলে, সমস্ত পদ হচ্ছে সেই পদ যে দুই বা তার বেশি যখন পদের মিলনে একটা নতুন শব্দ তৈরি হয়। এরপরে সমস্ত পদের পর আসছি আমি সমস্যমান পদ। সমস্যমান পদ কাকে বলে, সমস্যমান পদ হচ্ছে যেসব পদের মিলনে সমস্ত পদ গঠিত হয় তাকে আমরা সমস্যমান পদ বলি। সমস্যমান পদ মানে দেখো, এই যে আমি একটু আগে বললাম নবযৌবন, এই নবযৌবন কথাটা তৈরি করতে কটা পদ ব্যবহার করছি, একটা হচ্ছে নব আর একটা হচ্ছে যৌবন। এই দুটো কথা দিয়ে আমি নবযৌবন কথাটা তৈরি করলাম। তো এখানে সমস্যমান পদ কোনটা, সমস্যমান পদ হচ্ছে বলছে যে পদের মিলনে সমস্ত পদ গঠিত হয়, মানে এই একটা পদ এটাও সমস্যমান পদ, এই একটা পদ এটাও সমস্যমান পদ, এই প্রত্যেকটা পৃথক পৃথক পদকে আমরা সমস্যমান পদ বলবো। যেমন একটু আগে লিখলাম নীলাকাশ, নীলাকাশের নীল হচ্ছে একটা সমস্য পদ, আকাশ হচ্ছে একটা সমস্য পদ। তারপরে লিখলাম জনমানব, জন হচ্ছে একটা সমস্যমান পদ, মানব হচ্ছে একটা সমস্যমান পদ, মানে একটা সমাসের মধ্যে যে আলাদা আলাদা পৃথক পৃথক যে
পদগুলো থাকে তাকে বলা হয় সমসমান পদ। এরপরে সমসমান পদের পর আসছি আমি পূর্বপদ। 3 নম্বর হচ্ছে পূর্বপদ। পূর্ব কথাটার অর্থ কি তোমরা জানো? আগে। এই যে দুটো পদ, এই দুটো পদের মধ্যে যেটা আগে আসছে সেটা পূর্বপদ, যেটা পরে আসছে সেটা পরপদ। তো পূর্বপদ আর একটা লিখে দিই পাশে এখানে পরপদ। এগুলো জেনে রাখতে হবে, কারণ সমাস যখন করব আমরা আমাদের এই পদগুলো ব্যবহার কোনটা কাকে বলে জানতে হয়। তাই নবটা হচ্ছে পূর্বপদ, আগে বসেছে, যৌবনটা হচ্ছে পরপদ। একইভাবে জনমানবে জন কথাটা হচ্ছে পূর্বপদ এবং মানব কথাটা হচ্ছে পরপদ। আবার আরেকটা কি উদাহরণ বললাম আমি, ধরো গাছপালা। গাছপালাতে গাছ হচ্ছে পূর্বপদ, পালাটা হচ্ছে পরপদ। মানে দুটোর মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা পূর্বপদ, সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে পরপদ। নেক্সট হচ্ছে উপমান পদ। একটা আছে উপমান আর একটা আছে উপমেয়। আমি দুটোই একসাথে আলোচনা করছি, উপমান পদ কাকে বলে আর উপমেয় পদ কাকে বলে। উপমান পদ হচ্ছে যে পদের সাথে অন্য কোনো পদের তুলনা করা হয়, যেমন চাঁদ মুখ। চাঁদ মুখে আমি এখানে কি করছি না, চাঁদের সাথে মুখকে তুলনা করছি। তো প্রথমে যেটা রয়েছে চাঁদ, সেটা হচ্ছে উপমান পদ, কারণ চাঁদের সাথে মুখকে তুলনা করা হচ্ছে। আর উপমেয় পদ কি? উপমেয় পদ হচ্ছে যে পদকে তুলনা করা হচ্ছে। এখানে মুখকে তুলনা করা হচ্ছে কার সাথে? চাঁদের সাথে। তাহলে এখানে যে পদকে তুলনা করা হচ্ছে, তাহলে উপমান পদ কি আর উপমেয় পদ কি? উপমান পদ হচ্ছে, আমি একটু লিখে দিই, উপমান পদ হচ্ছে যে পদের সাথে তুলনা করা হচ্ছে, যে পদের সাথে তুলনা করা হচ্ছে তাকে আমরা বলছি উপমান পদ। আর উপমেয় পদ হচ্ছে যে পদকে তুলনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে উপমেয় পদ। যেমন চাঁদ মুখ, চাঁদটার সাথে মুখে তুলনা করা হচ্ছে, তাই চাঁদ হচ্ছে উপমান। আর মুখটাকে তুলনা করা হচ্ছে কার সাথে? মুখকে তুলনা করা হচ্ছে চাঁদের সাথে, তাই মুখ হচ্ছে উপমেয় পদ। একইভাবে ধরো আমি উদাহরণ বললাম ওলকপি। ওল আর কপি আমরা জানি দুটো আলাদা সবজি, কিন্তু ওলের সাথে আমি কপিকে তুলনা করছি, মানে ওলকপি মানে হচ্ছে ওলের মতো দেখতে কপি, তাই তো? সেটাকে আমরা বলি ওলকপি। সো ওখানে উপমান পদ হচ্ছে ওল, কারণ ওলের সাথে তুলনা করা হচ্ছে। আর উপমেয় পদ হচ্ছে কপি, কারণ কপিকে ওলের সাথে তুলনা করা হচ্ছে। তাই যাকে, এই যে কেটা মনে রাখবে, যাকে তুলনা করা হয় সে হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। এরপরে আসছে ব্যাস বাক্য। উপমান উপমেয়ের পরে আমি লিখছি ব্যাস বাক্য। ব্যাস বাক্য কাকে বলে? বলছে যে সমস্যমান পদসমূহের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করতে, বা শর্টে যদি আমি বলি তাহলে এই যে সমস্ত পদ মানে ধরো নবযৌবন, নবযৌবনকে আমি লিখব নব যে যৌবন, যেই যৌবন নব মানে নতুন, তাকে আমরা বলবো নবযৌবন। তো এই যে নব যে যৌবন, এই যে পদটা আমি কি করছি না, নবযৌবনকে, নবযৌবন এটা হচ্ছে একটা সমস্ত পদ, আমি একটু আগেই বললাম পুরোটা একসাথে রয়েছে। এই সমস্ত পদটাকে আমি এইভাবে বিশ্লেষণ করছি, নব যে যৌবন। যখন আমি কোনো কিছুকে বিশ্লেষণ করব তখন তাকে বলা হয় ব্যাস বাক্য। যেমন জনমানবকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি লিখব? বিশ্লেষণ করে লিখব জন ও মানব। তাহলে যখন আমি কোনো কিছুকে বিশ্লেষণ করছি বা তার ব্যাখ্যা করছি বা তাকে ভেঙে বোঝাচ্ছি বা তাকে একটা বাক্যর আকার দিচ্ছি, একটা বাক্য তৈরি করছি একটা শব্দ থেকে, তখন তাকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্য মানে যেটাকে আমরা বিশ্লেষণ করি। এবার আমরা সমাসের প্রকারভেদে আসব। সমাসের প্রকারভেদ অনেক রকম আছে। আজকে আমি প্রথম প্রকারভেদটা কিছুটা আলোচনা করব, পরের দিন বাকিটা। তো প্রথম যে প্রকারভেদটা সমাসের করা হচ্ছে সেটা হচ্ছে সমাসকে 6 ভাগে ভাগ করা হয়, যেটা আমরা ন্যাচারালি করে থাকি। বাট সমাসের এরকম আরও অনেক ভাগ আছে যেগুলো আমি তোমাদেরকে জানাবো। সমাসকে যে 6টা ভাগে ভাগ করা হয় তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমি সবকটার ইন্ট্রোডাকশন আজকে দেব, কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা ভাগ আছে, প্রকার আছে, কিভাবে ব্যবহার করতে হয় সব আছে। সবটা
আজ করাবো না, আজকে আমি 6টা সমাসের নাম, তার সংজ্ঞা বা কিভাবে হয় ছোট করে বলে দ্বন্দ্ব সমাসটা নিয়ে মেনলি আজকে লাস্টের দিকে আমি আলোচনা করব। তো 6টা সমাসের মধ্যে প্রথম যেটা সমাস সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসকে বলা হয় সংযোগমূলক সমাস, কারণ এটা দুটো জিনিসকে সংযোগ বা যুক্ত করে, তাই দ্বন্দ্ব সমাসকে সংযোগমূলক সমাস বলা হয়। দ্বন্দ্বমূলক সমাসে মনে রাখবে উভয় পদের প্রাধান্য সমান, মানে আমরা কি জানি যে সমাস তৈরি করতে 2 বা তার বেশি পদের প্রয়োজন পড়ে, যেরকম জনমানব, নবযৌবন আমি এরকম বললাম। তো এই দ্বন্দ্ব সমাসে কি হয় না, প্রত্যেকটা পদকে সমান চোখে দেখা হয়, প্রত্যেকটা পদকে উভয় পদকে একভাবে অর্থ বা প্রাধান্য দেওয়া হয়। যেমন ধরো গাছ পালা, এখানে যদি আমি দুটোকে আলাদা করে দিই, গাছ একটা ওয়ার্ড, পালা একটা ওয়ার্ড, দুটো মানে আছে, তাই তো? ডালপালা, গাছপালা, এগুলোর দুটো ওয়ার্ডেরই মানে আছে। বা ধরো আমি বললাম জন মানব, এখানে আমি দুটোকে যদি আলাদা করি, জন কথাটারও একটা অর্থ আছে, মানব কথাটারও একটা অর্থ আছে। বা ধরো বললাম আজ কাল, এখানে আজ কথারও একটা অর্থ আছে, আলাদা প্রাধান্য আছে, কাল কথাটারও একটা আলাদা প্রাধান্য আছে। যখন এরকম কোনো বা শব্দের মধ্যে আমরা দেখব যে দুটো শব্দেরই সমান প্রাধান্য আছে, দুটোরই মানে আছে, দুটোকে আলাদা আলাদা করলে আমি একটা মানে পাচ্ছি, একটা তার মধ্যে কিছু একটা অর্থ প্রকাশ হচ্ছে, ঠিক আছে? এবং দ্বন্দ্ব সমাসে যেটা বলার সেটা হচ্ছে ও, মানে মাঝখানে ধরো এটাকে আমি ভাঙলাম আজ ও কাল, এরকম এই ওর জিনিসটা আসবে যেখানে, সেখানেও আমরা জানবো দ্বন্দ্ব সমাস হচ্ছে। বা ধরো জনমানব, এটাকে আমি বলতে পারি জন ও মানব, গাছ ও পালা, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আসে। এবং এখানে বারবার বলছি, দ্বন্দ্ব সমাস চেনার উপায় আমাদের উভয় পদকেই প্রাধান্য দিতে হবে। আমি আরও ডিটেলসে এটা বলবো আরও ভালোভাবে, যাতে তোমাদের একদম আইডেন্টিফাই করতে অসুবিধা না হয় এর ভাগগুলো, তার আগে একটু বাকিগুলো একবার টাচ করে যাই। নেক্সট দ্বন্দ্ব সমাসের পর আসছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসটা কাকে বলে? দ্বিগু সমাস হচ্ছে যে সমাসের প্রথম পদ, ঠিক আছে, কোনো সংখ্যাবাচক হবে, প্রথম পদটার সংখ্যাবাচক হবে বা সংখ্যাবাচকের মিলন বা সমাহারে তৈরি হবে। পরপদের অর্থ প্রাধান্য পাবে, মানে পরপদ মানে কি জানি আমরা, পূর্বপদ পরপদ, পূর্বপদ মানে প্রথম পদটা, পরপদ মানে দ্বিতীয় পদটা। তো দ্বিগু সমাসে একটা উদাহরণ আগে আমি লিখি, অষ্ট ধাতু। এখানে দেখো পরপদের একটা অর্থ আছে, মানে ধাতু কথার একটা অর্থ আছে, ধাতু মানে কি আমরা জানি, এবং এই ধাতুটাকে কি করা হচ্ছে না, সংখ্যাবাচক শব্দের সাথে এই বিশেষ্যটার মিলন করানো হচ্ছে। মানে সেকেন্ডেরটা সবসময় কি হবে, বিশেষ্য হবে, বিশেষণও হবে না, সর্বনাম হবে না, ক্রিয়া হবে না, কিচ্ছু হবে না। সেকেন্ডেরটা হবে বিশেষ্য, মানে একটা নাম, নাউন হবে। সেকেন্ডেরটা হবে নাউন, আর ফার্স্টেরটা হবে একটা সংখ্যা, যেমন অষ্টধাতু। পঞ্চনদ মানে 5টা নদ। সপ্তাহ, সপ্তাহ মানে 7টা দিন বলে সপ্ত, আর সপ্তাহ মানে 7টা দিনের সেই মিলনটা। চৌরাস্তা মানে 4টে রাস্তার মিলন যেখানে হয়, চৌরাস্তা। চৌ কথার অর্থ এখানে কি, 4। এই রকম যখন কোনো অর্থ শব্দ আসবে যেখানে পরপদটা হবে একটা নাউন বা বিশেষ্য এবং প্রথমটা হবে একটা সংখ্যা, তখন তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস। ওখানে নামটা লিখিনি আমি, এটা হচ্ছে দ্বিগু সমাস, দ্বিগু। ওকে, তাহলে এটা হলো দ্বিগু সমাসের উদাহরণ। এবং এটাকে বলা হয়, আগেরটাকে যেরকম বললাম দ্বন্দ্ব সমাসকে সংযোগমূলক সমাস বলা হয়, দুটো জিনিসকে যুক্ত করে, তেমনি এটাকে বলা হয় ব্যাখ্যামূলক সমাস। অষ্টধাতু দ্বিগু সমাসকে বলা হয় ব্যাখ্যামূলক সমাস, এখানে পদের প্রাধান্য বেশি থাকে। দ্বন্দ্ব সমাসে দুটো পদেরই প্রাধান্য বেশি থাকে, উভয় পদের, কিন্তু দ্বিগু সমাসে পরপদের মানে নাউনটার প্রাধান্য বেশি থাকে, কারণ এটা অষ্টধাতু, সপ্তধাতু, নবধাতু, প্রথম ধাতু, দ্বিতীয় ধাতু, যাই বলি ম্যাটার করে না, কিন্তু ধাতু ওয়ার্ডটা যদি চেঞ্জ হয়ে যায় অর্থটার মানেটাই চেঞ্জ হয়ে যাবে, সেই কারণে। এরপরে হচ্ছে 3 নম্বর কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে কি হয় না, পরপদের অর্থ প্রাধান্য প্রতিষ্ঠা করে, কিন্তু এখানে
বিশেষণ মানে হচ্ছে যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, মানে নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা, তাই তো, ভালো মন্দ এইসব যখন বোঝায়। তো এখানে কি হয় না, পরপদের অর্থ প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য পরপদে কি থাকে না, নাউন থাকে, আর পূর্ব পদে থাকে হচ্ছে কোনো বিশেষণ বা অ্যাডজেক্টিভ। যেমন ধরো নীল, নীলাকাশ, সরি, এখানে দেখো নীলাকাশ মানে কি, নীল আকাশ। তাহলে এখানে আকাশটা কেমন নীল, আকাশের বিষয়ে বলা হচ্ছে আকাশটা কেমন নীল। এই নীলটা কি, নীলটা হচ্ছে একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ, আর আকাশটা কি, আকাশটা হচ্ছে একটা নাউন বা বিশেষ্য। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে দেখো, যে নীল হচ্ছে বিশেষণ, আকাশ হচ্ছে বিশেষ্য। তাহলে এখানে কর্মধারয় সমাসে আমরা কি দেখতে পাচ্ছি, যে পরপদের প্রাধান্য বেশি। যেমন দ্বিগু সমাসে ছিল পরপদের প্রাধান্য বেশি, দ্বিগু সমাসের ক্ষেত্রে প্রথম প্রত্যয়তে আসতো সংখ্যা, কিন্তু কর্মধারয় সমাসের ক্ষেত্রে প্রথম পদে আসবে একটা বিশেষণ। যেমন ধরো আমি বললাম মন মাঝি, ঠিক আছে, এই যে মন মাঝি, এখানে মাঝিটা হচ্ছে কি না একটা বিশেষ্য, মানে একটা নাউন, আর মন মানে হচ্ছে মাঝিটা কীরকম, মন মাঝি, মানে এরকম ব্যাপার একটা। বা রাজর্ষি, ওলকপি, কপিটা কেমন, ওলের মতো দেখতে, ওলকপি, ওলটা হচ্ছে এখানে একটা, ওলটা এখানে নাউন হিসাবে বসছে, কিন্তু নাউন হিসাবে বসা সত্ত্বেও তাকে তার লুকটা বর্ণনা করছে, যে কপিটা কেমন না ওলের মতো, যখন এরকম বর্ণনা করবে কোনো কিছুকে, ঠিক আছে, এটাও একটা ব্যাখ্যামূলক, কর্মধারাও একটা ব্যাখ্যামূলক সমাস ওই কারণেই, কারণ এটা ওল আর কপি দুটোই নাউনের কাজ করছে ঠিকই, কপিও একটা নাউন, ওলও একটা নাউন মানে বিশেষ্য, কিন্তু কপিটাকে বর্ণনা করছে, কপিটা কেমন দেখতে, ওলের মতো দেখতে। সো এখানে ওই কারণেই ওলটা হয়ে যাচ্ছে একটা মানে যেটাকে আমরা বলি বিশেষ্য বিশেষণ, ঠিক আছে, ওলটা হয়ে যাচ্ছে বিশেষ্য বিশেষণ মানে নাউন আবার অ্যাডজেক্টিভও, আর কপিটা হয়ে যাচ্ছে শুধু বিশেষ্য। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে কর্মধারাতে মেনলি যেটা, সেটা হচ্ছে বিশেষণ বিশেষ্য, অথবা বিশেষণ মানে বিশেষ্য, এটা যেমন হয়ে গেছে যে বিশেষ্য, বারবার ভুল হয়ে যাচ্ছে, বিশেষ্য আর হচ্ছে বিশেষণ, বিশেষ্য বিশেষণ, আর এটা হচ্ছে শুধু বিশেষণ, ঠিক আছে, এরকম। এরপরে তৎপুরুষ সমাস আছে, কিন্তু ওটা আমি এখন করাবো না, কারণ ওটার ভাগ দিয়ে না বোঝালে তোমাদের প্রবলেম হবে। তাই তৎপুরুষ সমাসের আগে আমি অব্যয়ী সমাস যেটা, সেটা আমি আগে করতে চাই, অব্যয়ীভাব সমাস। আচ্ছা, অব্যয়ীভাব সমাসের নামটা শুনেই বুঝতে পারছো, যেখানে একটা অব্যয়ের প্রকাশ হয়। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদে অব্যয় যোগ হয় এবং সেই অব্যয়ের অর্থটাই প্রাধান্য পায়। যেমন ধরো উপবন, বন কথার একটা অর্থ আছে, কিন্তু উপবন মানে কথাটার মানেটা চেঞ্জ হয়ে যায়, তাই জন্য এখানে পূর্বপদের প্রাধান্য বেশি। আমরা যেমন দেখলাম একটু আগে যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য বেশি, দ্বিগু সমাসে পরপদের প্রাধান্য বেশি, কর্মধারায়ও পরপদের প্রাধান্য বেশি, কিন্তু অব্যয়ভাব সমাসে প্রথম মানে পূর্বপদের প্রাধান্য বেশি, কারণ এখানে উপবন, বন কথার আলাদা মানে আছে, যখন এখানে উপটা যোগ হয়ে গেল মানে আলাদা হয়ে গেল। বা ধরো ভাত, ভাতের সাথে যদি আমি হাঁ কথাটা লাগাই তাহলে হয়ে যায় হা ভাত, হা ভাত কথাটার অর্থটা একেবারেই চেঞ্জ হয়ে যায়, শুধু ভাত কথার অর্থ কিন্তু আলাদা। তো এইভাবে অব্যয়ীভাব সমাসে কি হয় না, প্রথমের সাথে এমন একটা শব্দ যুক্ত হয় যেটা কিনা একটা পুরো শব্দের চেঞ্জ তো করেই, এবং সেখানে পরপদের যে অর্থটা সেটাকেও চেঞ্জ করে দেয়, ঠিক আছে। তো পূর্বপদের অব্যয় যোগে, এই যে পূর্বপদে অব্যয় যোগ হয়েছে, যোগে অব্যয়ের অর্থটাই প্রাধান্য পায়, এই অব্যয়ের অর্থটা যেটা সেটাই প্রাধান্য পায়, তাকেই আমরা বলি অব্যয়ীভাব সমাস। এগুলো হলো তার উদাহরণ, এটাও হচ্ছে একটা ব্যাখ্যামূলক সমাস। আচ্ছা, এরপরে আছে বহুব্রীহি সমাস, সেটাও আমি আলোচনা করব না, আমি এবার সোজা চলে যাব দ্বন্দ্ব সমাসে। আমি এরপরে যখন তৎপুরুষ আর বহুব্রীহিটা করাবো, আমি পুরোটা একবারে করাবো, তাই জন্য ওটা অর্ধেক করিয়ে রাখলে তোমাদের কনফিউশন হবে। দ্বন্দ্ব সমাস কত প্রকার, কীভাবে ব্যবহার করা হয়, আজকে সেটা নিয়ে বাকিটা আলোচনাটা করব। দ্বন্দ্ব সমাসকে টোটাল 8 ভাগে ভাগ করা যায়, দ্বন্দ্ব সমাসের 8টা প্রকার আছে। প্রথম যে প্রকার সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক কথার অর্থকে আমরা জানি, সমার্থক কথার অর্থ হচ্ছে একই
শব্দ, মানে একই, মানে দুটো আলাদা উচ্চারণ কিন্তু মানে একই। যেমন সমার্থক দ্বন্দ্ব কোনগুলো দেখো, কাজ ও কর্ম, কাজ কথা এবং কর্ম কথা দুটোর অর্থই এক। সো কাজ ও কর্ম, আমি বলেছি ও জিনিসটা আসে দ্বন্দ্ব সমাসে। সো কাজ ও কর্ম, এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। এছাড়াও ধরো হাট ও বাজার, হাট বাজারের কথা একই অর্থ। ঘর দুয়ার, ঠিক আছে, এইগুলো হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। এরপরে আসছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীত মানে হচ্ছে আমরা কি জানি, উল্টো, একটা শব্দের আর একটা উল্টো শব্দ। এই বিপরীতার্থক দ্বন্দ্ব হচ্ছে দিন ও রাত, দিন রাত, ঠিক আছে, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে, দিন ও রাত, দিন রাত। এছাড়াও ধরো আয় ব্যয়, ঠিক আছে, জমা খরচ, উল্টো, ছোট বড়, লাভ লোকসান, এই সব কিছু হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্বের মধ্যে পড়ে। এরপরে আসছি বিকল্প, বিকল্পার্থক দ্বন্দ্ব। বিকল্পার্থক দ্বন্দ্ব কি, বিকল্প মানে কি, বিকল্প কথার অর্থ হচ্ছে যে হয় এটা নয় ওটা। যেমন আমরা বলি হার অথবা জিত, তুমি হারবে অথবা জিতবে, আমরা কিন্তু এটা বলি না হার ও জিত, কখনো বলি না। বিকল্প যখনই দেখবে তখনই আমরা কিন্তু এটা বলতে পারি, মানে এটা বলি সবসময় যে হার, হেরে আসবে অথবা জিতে আসবে, হার ও জিত, এটা হচ্ছে একটা বিকল্পার্থক দ্বন্দ্ব, হার অথবা জিত। তো দেখো এখানে কি কি জিনিস ইউজ করছি, ও, অথবা, এগুলো সব হচ্ছে দ্বন্দ্ব সমাসের। তারপরে হচ্ছে সমাহার দ্বন্দ্ব। সমাহার মানে কি, সমাহার মানে হচ্ছে যে দুটো জিনিসকে আমরা একসাথে বলে থাকি। যেমন ধরো দুধ কলা, ঠিক আছে, আমরা কিন্তু কখনো দুধ কাঁঠাল, দুধ আম এরকম কিন্তু বলি না, কথাটাই এরকম দুধ কলা। তো এরকম কিছু শব্দ থাকে যেগুলো আমরা বারে 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 মানে একই রকমভাবে উচ্চারণ করে থাকি, সেগুলোকে বলা হয় সমাহার দ্বন্দ্ব, দুধ ও কলা, দুধ কলা। তারপরে হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব মানে মিলযুক্ত শব্দ, যেমন চাল ডাল, চাল আর ডাল, মা বাপ বা বাপ মা এরমভাবে বলি, মাসি পিসি, ঠিক আছে, চা বিস্কুট, এগুলো হচ্ছে সব মিলনার্থক শব্দ, মানে যেখানে আমরা দুটো শব্দের মিল পাচ্ছি, যেমন চাল ও ডাল, চাল ডাল। এরপরে আসছে মিলনার্থক, পরেরটা হচ্ছে আলোপ দ্বন্দ্ব। আলোপ, আমি এখানটায় লিখছি ওপরটাতে, আলোপ দ্বন্দ্ব। আলোপ দ্বন্দ্ব কি, আলোপ দ্বন্দ্ব হচ্ছে যে যেখানে, যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, মানে হচ্ছে দুটোই একইভাবে, দুটোরই বিভক্তি কাজে দেয়। যেমন কাগজে কলমে, এই যে এ বিভক্তি, দুটোতে একার লাগছে, এ বিভক্তি লাগছে, কাগজে ও কলমে, এটা যখন একসাথে জুড়ে যায় কাগজে কলমে, তখন কাগজ কলমে না, কাগজে কলমে, দুটোরই বিভক্তি থেকে যায়। তো আলোপ দ্বন্দ্ব হচ্ছে যেখানে বিভক্তির লোপ পায় না, যেমন দুধে ভাতে, দুধে ও ভাতে, দুধে ভাতে, দুধ ভাতে বলি না আমরা, ঠিক আছে। তারপরে জলে ও স্থলে, জলে স্থলে, আমরা কিন্তু এটা বলি না জল স্থলে, এরমভাবে বলি না। দেশে ও বিদেশে, দেশে বিদেশে, হাতে ও কলমে, হাতে কলমে। তো এই ওয়ার্ডগুলো হচ্ছে সব আলোপ দ্বন্দ্ব, যেখানে কিনা বিভক্তির লোপ পায় না, মানে এ বিভক্তির লোপ পায় না, সেটা হচ্ছে আলোপ দ্বন্দ্ব। যেমন কাগজে ও কলমে, কাগজে কলমে। নেক্সট হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে যার অনেকগুলো পদ, বহুপদ, তাই তো। বহুপদী দ্বন্দ্ব হচ্ছে যেমন ধরো রূপ, রস, গন্ধ ও স্পর্শ, এটাকে একসাথে বলা হয় রূপ, রস, গন্ধ, স্পর্শ। মানে যেখানে আমরা তিনটে বা তারও বেশি পদ ব্যবহার করি, ঠিক আছে, এবং প্রত্যেকটা পদের প্রাধান্য সমান। দেখো কাজ কথার অর্থ, কর্মকথার অর্থ, দিন রাত, হার জিত, প্রত্যেকটা কথার দেখো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মানে আছে, এবং প্রত্যেকটারই প্রাধান্য সমান, প্রত্যেকটাই কি বিশেষ্য মানে নাউন। তাই জন্য দ্বন্দ্ব সমাসে কিন্তু দুটো, তিনটে, চারটে, পাঁচটা, যতগুলো থাকবে সব নাউন থাকবে। যেমন বহুপদী দ্বন্দ্বে আমি বলতে পারি সাহেব, বিবি, গোলাম, একসাথে বলা হয় সাহেব, বিবি ও গোলাম, এটাকে একসাথে বলা হয় সাহেব, বিবি, গোলাম। আবার ধরো বহুপদী দ্বন্দ্বে এটাও বলা যায় হাত, পা, নাক, মুখ ও চোখ, একসাথে বললে হাত, পা, নাক, মুখ, চোখ, একবারে বলি আমরা, এটাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব। উদাহরণ হিসাবে আমি এখানে এটা লিখতে পারি রূপ, রস, গন্ধ ও স্পর্শ।
আচ্ছা, বহুপদীর পর লাস্ট যেটা 8টা ভাগ বলেছি, লাস্ট যেটা ভাগ সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এটাকে বলা হয়, আমি এখানটায় লিখি, একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্বটা কি? একশেষ দ্বন্দ্ব হচ্ছে যেখানে ধরো উদাহরণটা বলছি, তুমি, আমি ও সে একসাথে হয়ে গেলাম আমরা। তার মানে একসাথে, এই যে একশেষ মানে একত্রে করে জিনিসটাকে বলা, এটাও কিন্তু এক প্রকার দ্বন্দ্ব সমাস। তো তুমি, আমি ও সে একসাথে কি হয়ে গেল? আমরা। আমরাকে যদি আমরা ভাঙি তখন আমরা এগুলোই পাবো, যে আমি, তুমি, সে, তারা, তাই তো? এসব মিলিয়েই হয়ে যায়, তারা তো হয় না, আমি, তুমি, সে, এরকমভাবেই হয় আমরা। এবার এই যে দ্বন্দ্ব সমাসের 8টা ভাগ বললাম, এই দ্বন্দ্ব সমাসের 8টা ভাগেরও আবার কিছু গঠন আছে, সেটা একটু বলে দিই আমি তোমাদের। গঠন বলতে এটা বোঝাচ্ছে যে শব্দ যোগে কোন কোন শব্দ যুক্ত হয়ে দ্বন্দ্ব সমাস তৈরি হতে পারে। 1 নম্বর হচ্ছে অঙ্গবাচক শব্দ। অঙ্গবাচক শব্দ কোনগুলো? যেমন আমাদের হাত, পা, চোখ, মুখ। আমরা যেমন বলি হাত ও পা, হাত পা, নাক ও কান, নাক কান, বুক ও পিঠ, বুক পিঠ, মাথা ও মুন্ডু, মাথা মুন্ডু। তো এগুলো সব কি? অঙ্গবাচক শব্দ, যেগুলো কিনা প্রত্যেকটাই দ্বন্দ্ব সমাস, যেখানে আমরা অঙ্গকে প্রদর্শন করছি বা বলছি অঙ্গের কথা। উদাহরণ একটা লিখলাম, মাথা মুন্ডু, মাথা ও মুন্ডু, মাথা মুন্ডু। 2 নম্বর দ্বন্দ্ব সমাস যেটা গঠন হয় যেগুলো দিয়ে, সেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ দিয়ে। সংখ্যাবাচক শব্দের মধ্যে দুটোই সংখ্যা থাকবে। একটা সংখ্যা একটা বিশেষ্য হয়ে গেলে সেটা আবার দ্বিগু সমাস হয়ে যাবে, কিন্তু দ্বন্দ্ব সমাসে দুটোই সংখ্যা থাকবে। যেমন ধরো সংখ্যাবাচকে আমি বলি যে, আমরা বলি 9-6 করা, এই কাজটা 9-6 হয়ে গেল, এরকম বলে থাকি আমরা। তো সেই 9-6 হচ্ছে একটা সংখ্যাবাচক, 9-6 হচ্ছে একটা সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। আবার আমরা বলি 7-5, 7-5 কথা, এরকম বলি। 19-20 হয়ে গেল, এরকম বলি। এই 19-20, 7-5 এগুলো সব হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। আর কিভাবে দ্বন্দ্বমূলক গঠিত হয় না? প্রায় সমর্থক ও সহচর শব্দ। প্রায় সমর্থক ও সহচর শব্দ, এটা কোনগুলো? এটা হচ্ছে প্রায় সমর্থক মানে একই রকম কিন্তু এক নয়, আর সহচর মানে হচ্ছে ওটার সাথে আমরা, ওই শব্দটার সাথে আরেকটা শব্দ আমরা সবসময় জুড়ে থাকি। যেমন দেখো কাপড় চোপড়, এই যে কাপড় চোপড় কথাটা, এটা আমরা অলওয়েজ কী করি, কাপড় কথাটা আর চোপড় কথাটাকে আমরা বলতে পারি প্রায় একই রকম, মানে ওই হিসাবেই আমরা চোপড় ওয়ার্ডটাকে অ্যাড করি এর সাথে, এবং এটা একটা সহচর হিসাবে মানে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায়। কাপড় চোপড় একবারে বলে দিই, পোকামাকড়, ঠিক আছে, দয়া মায়া, এরকম আমরা একসাথেই জিনিসটাকে অ্যাড করে দিই, সেগুলোকেই বলা হয় প্রায় সমর্থক এবং সহচর। মানে একই রকম অর্থটাও বহন করছে প্রায়, এবং তার সাথে সাথে ওটার সাথে প্রথম পূর্বপদের সাথে পরপদটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে আর কিভাবে দ্বন্দ্ব সমাস তৈরি করা যায়। নেক্সট হচ্ছে দুটো সর্বনাম যোগ করে, মানে দুটোই সর্বনাম হবে, সে, যে, সে, ঠিক আছে, দুটোই কী হবে? দুটোই হবে সর্বনাম। এইভাবেও কিন্তু আমরা দ্বন্দ্ব সমাস তৈরি করতে পারি। যেমন যে আর সে, যে সে, আমরা বলি না যে সে এসে বললেই হয়ে গেল। তারপরে হচ্ছে তুমি আমি, তুমি আমি সবসময় এরকম আমরা বলি, এখানে সেখানে, ঠিক আছে, যা তা, এই যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে দুটোই সর্বনাম একসাথে যুক্ত হচ্ছে। নেক্সট হচ্ছে দুটোই ক্রিয়া, দুটোই ক্রিয়াপদ। দুটো ক্রিয়াপদ যোগ হয়ে কিভাবে হয় দেখো, দেখা শোনা, দেখাও একটা কাজ, শোনাও একটা কাজ, দুটো ক্রিয়া একসাথে যোগ হয়ে কি হয়ে গেল, একটা দ্বন্দ্ব সমাস তৈরি করলো, দেখা ও শোনা, দেখা শোনা। আরও ধরো আছে যাওয়া আসা, চলাফেরা, দেওয়া নেওয়া, আমরা এগুলোকে কী করি, একসাথে যোগ করে বলি। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দুটো ক্রিয়া বিশেষণ, মানে একটা ক্রিয়া হবে একটা বিশেষণ হবে, তো দুটো কি ক্রিয়া আর বিশেষণ যুক্ত হয়ে, দুটো ক্রিয়া বিশেষণ যুক্ত হয়ে, একটা ক্রিয়া একটা বিশেষণ। ক্রিয়া মানে কি কাজ, ধরো আমি বললাম ধীরে আর সুস্থে, সুস্থ থাকা, সুস্থে, ওই ধীরে সুস্থে, এটা কি হয়ে গেল, ক্রিয়া বিশেষণ। আগে পিছে বা আগে পাছে, ঠিক আছে, আকার ইঙ্গিত, এগুলো সব হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর কিভাবে তৈরি হয়, দুটোই বিশেষণ, দুটোই বিশেষণ মানে দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ, সেইভাবে। তো দুটোই বিশেষণ,
দুটো বিশেষণ কিভাবে আমরা করব, যেমন ধরো ভালো মন্দ, ভালো একটা বিশেষণ, মন্দ একটা বিশেষণ, কম বেশি, কম একটা বিশেষণ, বেশি একটা বিশেষণ, আসল নকল, বাকি, বকেয়া, এই যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে সব দুটোই বিশেষণ দিয়ে দ্বন্দ্ব সমাস আমরা তৈরি করছি। আমি একটাই উদাহরণ লিখলাম এখানে, কম বেশি, বাকিগুলো আর বলে দিয়েছি, তোমরা নোট করে নাও, আমি আর লিখলাম না। তো দ্বন্দ্ব সমাস আইডেন্টিফাই করার জন্য আমাদের এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, অঙ্গবাচক, সংখ্যাবাচক, প্রায় সমর্থক, সর্বনাম দুটো ক্রিয়া, দুটো ক্রিয়া বিশেষণ এবং বিশেষণ, তাহলে দেখবে পরীক্ষায় যে কোনো ওয়ার্ড দেখে তোমরা বুঝতে পারবে। এবং দুটো পদেরই কি থাকবে না, দুটো পদেরই মানে থাকবে, প্রথম পদ ও দ্বিতীয় পদ দুটোরই মানে থাকবে, সেটা দেখেই আমরা বুঝতে পারবো যে সেটা দ্বন্দ্ব সমাস। তো আজকে এইটুকুই তোমাদের করালাম। নেক্সট ভিডিওতে আমি বাকি সমাসগুলো ঠিক এইভাবেই বর্ণনা দিয়ে করাবো, তারপর আমি প্র্যাকটিস করাবো। থ্যাংক ইউ।